নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন, টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার আগে আমি আপনাদেরকে একটু আলাপ করাই যে কেন এই সাংবাদিককে আমরা আজকে আমাদের আলোচনায় মানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুধু নয়, বাংলাদেশ তো বটেই, ভারত এবং এই উপমহাদেশের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে এই মুহূর্তে মিস্টার পান্না খুব আলোচিত একজন ব্যক্তি। তা তিনি সম্প্রতি বাংলাদেশের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন এবং প্রায় 3 মাসের বেশি তিনি কারাগারে ছিলেন। কেন কারাগারে ছিলেন এবং কিভাবে তার কারাগার জীবন কাটিয়েছেন, এই বিষয়গুলো আমরা তার সঙ্গে আলোচনা করব। মিস্টার পান্না, আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি প্রথম যে প্রশ্নটি আপনাকে মানে আপনার সম্পর্কে জানতে চাই মুখ থেকে, সেটা হচ্ছে যে আমি আপনার সাংবাদিকতা জীবনটাকে খানিকটা পর্যবেক্ষণ করেছি, পুরোটা হয়তো করার সুযোগ হয়নি। আমি যেটা দেখেছি যে আপনি বিএনপি জমানায় আওয়ামী লীগের দোসর, আপনি আওয়ামী লীগ জমানায় বিএনপি জামাতের দোসর, আপনি ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়তে ফ্যাসিবাদের দোসর। এই বিষয়টা আপনার ঠিক কেমন লাগে? আমি পরে আসছি আপনার কারা জীবনের বিষয়টা নিয়ে। জি, অনেক অনেক ধন্যবাদ। এবং আমার পক্ষ থেকে তো অবশ্যই আমাদের দেশের মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে ওয়ালকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রশ্ন করলেন যে এক এক সরকার সময় এক এক ধরনের ট্যাগ দেওয়া হয়। ইনফ্যাক্ট বাংলাদেশের ট্যাগিং রাজনীতিটা খুব নোংরা পর্যায়ে চলে গেছে। যখন কোনো শক্তি ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে কোনো কথা উচ্চারিত হলে তার বিরোধী শক্তির দোসর বা অমকের দালাল ইত্যাদি ইত্যাদি বলে চিহ্নিত করার চেষ্টা করা হয়। ঠিক আমাকেও আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে, এখন আবার ফ্যাসিবাদের দোসর বানানো হচ্ছে। এগুলো খারাপ লাগে না, আমি এনজয় করি। আমার কাজটা তো সত্য উচ্চারণ করা, একজন সাংবাদিকের কাজ তো সেটাই হওয়া উচিত। কে কি বললো সেদিকে এতটা মাথা ঘামানোর সময় নেই। তবে যখন আঘাতটা চরম পর্যায়ে এসে পৌঁছায়, তখন তো স্বাভাবিক পেশাগত জীবনেও এটা মানে এক ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি করে। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনের উপরে তো অবশ্যই বিরূপ প্রভাব সৃষ্টি করে। এই আর কি, এনজয় করি। আমি আমি একটা জিনিস বলি যে আমাদের এই উপমহাদেশের সাংবাদিকতাটা যে জায়গায় এখন চলে গেছে, সেখানে সাংবাদিকতা এটা একটা পক্ষের শক্তি বলেই বিবেচিত হচ্ছে জনমানসে। সেখানে আপনি যে মানে জমানা নির্বিশেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, তার মানে নিপীড়ন, নির্যাতন, গাফিলতির বিরুদ্ধে এত কথা বলতে পারছেন সাহস করে, আমি সেই জন্য আপনাকে মানে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আমিও একজন সাংবাদিক, এই শ্রদ্ধা আপনি আমার গ্রহণ করবেন। আমি এবারে আমাদের দর্শকদের একটু পরিচয় করাই আপনার সাম্প্রতিক যে কাজের জন্য আপনাকে জীবন ভোগ করতে হলো। সেটি হচ্ছে যে মঞ্জুরুল আলম পান্না তিনি তার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে তিনি নিয়মিত অনুষ্ঠান করছিলেন এবং এই বর্তমান রাজনীতি, চলমান রাজনীতি যে খুবই অন্ধকারময়, এ তো আমাদের এই উপমহাদেশের সব মানুষই জানেন যে সেখানে জয় বাংলা স্লোগান উচ্চারণ করা কঠিন, সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি রাখাটা খুব বিপজ্জনক, এমনকি সেখানে স্বাধীনতার পক্ষে কথা বলাটাও খুব বিপজ্জনক। মিস্টার পান্না ঠিক সেই বিপরীত স্রোতে হেঁটে তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লড়াই করছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের কন্ট্রিবিউশনের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তিনি বারে বারে অসাম্প্রদায়িক রাজনীতি, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন হচ্ছিল, তার বিরুদ্ধে তিনি একটি সরব মুখ ছিলেন। এই যে যাবতীয় ঘটনাবলী, সেখান থেকে যেটা হয়েছিল যে মাস তিনেক আগে বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী জেডাই খান পান্না এবং আরো কয়েকজন মিলে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন তৈরি করেন। যে এই যে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে জনমত তৈরি করা এই মঞ্চের অন্যতম উদ্দেশ্য। এই মঞ্চেরই একটি অনুষ্ঠান হচ্ছিল ঢাকা রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে। সেইখানে কিছু মানুষ ঢুকে পড়ে তারা এই অনুষ্ঠানে বাধা দেয় এবং তারপর পুলিশ এসে দেখা যায় যে এই মুক্তিযুদ্ধের পক্ষে যারা শরিক হয়েছিলেন, এই আলোচনায় গিয়েছিলেন, তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছিল। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাদের মধ্যে একজন, এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারাতে মামলা দেওয়া হয়েছিল। মিস্টার পান্না, আপনি তাহলে এই মুহূর্তে বাংলাদেশ প্রশাসনের চোখে একজন সন্ত্রাসী, মানে আপনি এখন জামিনে মুক্ত, আপনার মামলা এখনো বিচারাধীন। জি,
এক্স্যাক্টলি। আমি শুধু বাংলাদেশ সরকারের চোখে সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত নয়, বা তারা যেভাবে ট্রিট করছে দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, বিকজ অফ তারা বলার চেষ্টা করেছে, মামলায় যেটি এজাহারে উল্লেখ করা হয়েছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র আমরা করছিলাম, এবং একই সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের জায়গা থেকে আমরা নাকি সশস্ত্র বিপ্লবের অংশ নিচ্ছিলাম, মানে উদ্যোগ গ্রহণ করছিলাম। এটি এটি সরকার পক্ষের বা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বক্তব্য তারা তুলে ধরে তাদের আর্গুমেন্টে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। সো আপনি যেটি বলেছেন সেটি ঠিকই যে সরকারের চোখে আমি একজন সন্ত্রাসী। ওটার সাথে আমি একটু বাড়িয়ে বলতে চাই যে শীর্ষ সন্ত্রাসী না হলে তো এরকম সরকার ষড়যন্ত্র থেকে সশস্ত্র বিপ্লবের অংশীদার হতে পারে না, তাই না, তাদের বক্তব্য অনুযায়ী। আপনার কি মনে হয় যে আপনি সাংবাদিকতা একটা চাবুক হয়ে ওঠাতে আপনাকে এত বড় একটা বিপরীত তকমা দেওয়া হচ্ছে, যে আপনি যেহেতু লাগাতার ভাবে বাংলাদেশের যে মানে বর্তমান শাসকদের অনাচার বা যাবতীয় কর্মকাণ্ডের সমালোচনা করছিলেন, যেগুলো নেতিবাচক কর্মকাণ্ড, আপনার কি মনে হয় যে এই দুটোর মধ্যে একটা মানে সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে? মনে হয় আমি তেমনটাই ধরে নিতে চাই। তার কারণ হচ্ছে মঞ্চ ৭১-এর প্রোগ্রামটি যেদিন ছিল তার অনেক আগে থেকে আমার বিরুদ্ধে নানান জনে সরকারপন্থী, বর্তমান সরকারপন্থী অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে আমাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন। একই সঙ্গে আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে তারা প্রশ্ন তুলেছে, কত টাকা আছে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, কোত্থেকে টাকাগুলো আসছে। পার্শ্ববর্তী কোন রাষ্ট্র থেকে, আপনি বুঝতেই পারছেন কোন রাষ্ট্রের কথা তারা উল্লেখ করতে চায়, পার্শ্ববর্তী কোন রাষ্ট্র থেকে কোন বিশেষ গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছে কিনা। ইভেন আমি অ্যারেস্ট হওয়ার মাত্র ২-৩ দিন আগেই এখানকার জামাতে ইসলামী নামে যে রাজনৈতিক শক্তিটি রয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠান, তার সাবেক আমির গোলাম আজমের সন্তান, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি সাহেব, তিনি আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, প্রকাশ্যে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলেছিলেন। ইভেন গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে তিনি বলেছিলেন যে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, তার কারণ তার বিরুদ্ধে আপনার দেশ ভারত এবং পাকিস্তানের বিভিন্ন পত্রিকায় পরস্পর বিরোধী যে রিপোর্ট গুলো হচ্ছিল সেগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম তাকে নিয়ে, এবং এরকম কয়েকটি কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আমি প্রকাশ করেছি। তার জন্য তিনি বেজায় ক্ষুব্ধ এবং আমাকে তিনি দাঁত ভাঙা জবাব দিতে চেয়েছিলেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এবং আমার সাংবাদিকতার যে ধারাবাহিকতা, সেগুলোর সঙ্গে এক ধরনের সম্পৃক্ততা অবশ্যই রয়েছে, এটা আমি মনে করি। আমি একটা বিষয় একটুখানি জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে সরকারিভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের উপরে ধরপাকড় চলছে, তাদের নেত্রী দেশে নেই, এই বিষয়গুলি আছে। কিন্তু বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের একজন কমান্ডার সে জিয়াউর রহমান, তার প্রতিষ্ঠিত দল বিএনপি আছে, যারা মুক্তিযুদ্ধের শরিক বলে নিজেদেরকে দাবিও করে, এবং সেটাকে সম্পূর্ণ উড়িয়েও দেওয়া যায় না। তো আপনার ওপরে এই যে নিপীড়ন নির্যাতনটি হলো, এই বিষয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া এবং সাংবাদিকদের যে সংগঠনগুলি আছে তাদের প্রতিক্রিয়াগুলি কেমন ছিল? প্রথমত, অবভিয়াসলি বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি নিঃসন্দেহে আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রেখেছেন, এটি অস্বীকার করার কোনো কারণ নেই। আবার মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে যে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তা নয়, বিএনপির মধ্যে অনেক অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা রয়েছেন। তো রাজনৈতিক হিসেব নিকেশে, রাজনৈতিক সমীকরণে হয়তো বিএনপি কখনো কখনো জামাতের সঙ্গে হাত মিলিয়েছে, বিএনপির সরকারে জামাতের অংশীদারিত্ব ছিল, সেগুলো আমাদের মেনে নিতে কষ্ট হলেও বাংলাদেশের রাজনৈতিক ক্রমধারায় আমাদেরকে একসময় মেনে নিতে হয়েছে। যাই হোক, এগুলো রাজনৈতিক আলাপ। আপনি বলছেন যে সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আমরা যে আটক হলাম, বিএনপির কোন ধরনের প্রতিক্রিয়া ছিল কিনা, অথবা সাংবাদিক সংগঠনগুলো, প্রথমত বিএনপির কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। বিএনপির বলছে যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস, এগুলো নিয়ে এগুলোর
মুছে ফেলার এক ধরনের চেষ্টা চলছে। হুম কখনো কখনো তাদের রাজনৈতিক বক্তব্য এগুলো উঠে আসছে, হুম হুম কিন্তু স্ট্রংলি এইগুলোর এগেনস্টে অবস্থান নিতে বিএনপি কে আমরা দেখিনি। আহ আমি একটা উদাহরণ আপনাকে দিই। যখন হুম 5 ফেব্রুয়ারি, হুম এবছরের 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এবং একই হুম সঙ্গে সারা দেশের অসংখ্য স্মৃতি নিদর্শন, হুম মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন গুলো, ভাস্কর্য হুম ভাস্কর্য এগুলো যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন বিএনপির পক্ষ থেকেও আমরা খুব স্ট্রং কোনো প্রোটেস্ট দেখিনি। তবে হুম তারা বলেছে, কিছু কিছু জায়গায় বলেছে, অ্যাড্রেস করেছে। যেমন হুম বঙ্গবন্ধু বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে 2 দিন পরে বিএনপি অনুধাবন করলো যে না, কিছু একটা বলা উচিত। যখন সারা দেশে ঠিক যারা আওয়ামী ঠিক লীগের রাজনীতি বিশ্বাস করে না, তারাও যখন এটিতে প্রচন্ড ভাবে হার্ট হলেন, ক্ষুব্ধ হলেন, ঠিক তখন বিএনপির মধ্যেও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। বিএনপি এবং একটা আমার স্টেটমেন্ট দিল। মনে আছে যে সেই প্রতিক্রিয়াটি এসেছিল রাত 3টে নাগাদ। মিস্টার রিজভির একটি এক্স্যাক্টলি, প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে আপলোড করা হয়েছিল। আমার মনে আছে এক্স্যাক্টলি, সেই ঘটনাটা, 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারির ঘটনা, যেটা বঙ্গবন্ধুর বাড়িতে যে হামলা হলো। ঘটনাচক্রে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি দুতরফেরই যে প্রতিক্রিয়া, সেটা মানে গভীর রাতে যখন দেশবাসী ঘুমোচ্ছেন তখন সমাজ মাধ্যমে দেওয়া হয়েছিল। রাইট, একেবারেই ঠিক। এবং সেই স্টেটমেন্টটিতে, সেই বিবৃতিতেও কিন্তু খুব স্ট্রং কোনো পজিশন বিএনপিকে নিতে আমরা দেখিনি। যেহেতু বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, সাধারণ মানুষও এগুলোর মধ্যে তারা কথা বলতে, সেটি ক্ষীণ ভাষায় হোক বা যেভাবে হোক, হুম এটি শুরু হয়েছিল। বিএনপি মনে করলো যে তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড নেওয়া দরকার, হুম এবং এগুলোর বিপক্ষে তারা একটা স্টেটমেন্ট দিল। সেখানে বঙ্গবন্ধুর বাড়িটি হুম মানে স্পেসিফিক্যালি ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে কিছু উল্লেখ ছিল না, শুধু সেখানে বলা ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, স্মৃতি নিদর্শন গুলো সংরক্ষণ করা সরকারের দায়িত্ব, এবং হুম বিভিন্ন জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে ঠিক। তীব্র নিন্দা জানায় বিএনপি। এটুকুই আমার যতদূর মনে পড়ে আর কি। হুম তো আমার মনে হয় বিএনপি এই বিষয়টিকে ক্যাশ করতে পারতো, রাজনৈতিক ভাবে ক্যাশ করতে পারতো, তাতে তাদের হুম জনপ্রিয়তা আরো বাড়তো। হুম বিএনপি কোনো স্ট্রং পজিশন এখানে নিতে পারছে না। আপনি হুম সাংবাদিক সংগঠনগুলোর কথা বলেছেন, দেখুন, আহ আমি একজন সাংবাদিক হিসেবে বা অ্যাজ এ হিউম্যান বিং, আমি আমিত্ব শব্দটার সঙ্গে হুম দ্বিমত পোষণ করি। তারপরে প্রসঙ্গক্রমে আমিত্ব শব্দটা নিয়ে আসতে হচ্ছে। হুম আমাকে আটকের পরে যেখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, হিউম্যান হুম রাইটস ওয়াচ, হুম হুম আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, হুম সাংবাদিকদের যে বৈশ্বিক সংগঠন হুম রিপোর্টার্স উইদাউট বর্ডার, হুম হুম তারা হুম আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে, খুব স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছে আমাকে আটকের প্রতিবাদের, হুম প্রতিবাদ জানিয়ে, এবং আমার মুক্তির দাবি করেছে। হুম বিভিন্ন পরিসংখ্যানও তারা তুলে ধরেছে সাংবাদিকতা এখন কোন পর্যায়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত সরকারের মতোই কর্তৃত্ববাদী আচরণ করছে, এসব কথা তারা উল্লেখ করেছে। হুম অত্যন্ত লজ্জার বিষয় আমি মনে করি, হুম কষ্টের বিষয় একজন সাংবাদিক হিসেবে, আমাদের দেশের মধ্যে কোনো সাংবাদিক সংগঠন হুম প্রাতিষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। হুম তবে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি অনেক সিনিয়র মোস্ট সাংবাদিক হুম বা বিভিন্ন গণমাধ্যমে এই রিপোর্ট গুলো প্রকাশিত হয়েছে, আর প্রতিবাদ জানিয়েছে যার যার জায়গা থেকে। সাধারণ মানুষ তো বটেই, হুম সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা রয়েছেন, হুম রাজনৈতিক ব্যক্তিরা তাদের নিজ নিজ জায়গা থেকে হুম বিবৃতি দিয়েছে, কিন্তু মানে ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু কোন রাজনৈতিক, বিএনপি যেমন কোন রাজনৈতিক ভাবে তারা স্টেটমেন্ট দেয়নি এই ঘটনার হুম পরিপ্রেক্ষিতে, শুধুমাত্র হুম আমাকে নয়, মঞ্চ 71-এর ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে হুম অন্যান্য রাজনৈতিক দলও দেয়নি। তবে আপনি যেটি শুরুতে বলছেন, দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ঠিক পর্যায়ে ঠিক ঠিক। বিভিন্ন আমরা আমরা সোসাইটির আমরা মধ্যে আমরা আমরা ভারতীয় সংবাদ মাধ্যমেও আপনার গ্রেপ্তারের প্রতিবাদে যে প্রতিক্রিয়াগুলো আসছিল সেগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় বলি যে এই যে আপনি গ্রেপ্তার হলেন মুক্তিযুদ্ধের চেতনার সংক্রান্ত মানে আলোচনা বিষয়ে একটা সমাবেশে যোগদানের অপরাধে আপনাকে শীর্ষ সন্ত্রাসী তকমা দেওয়া হলো। বাংলাদেশে এই মুহূর্তে আমার ধারণা প্রায় শতাধিক সাংবাদিক জেলে, ইনফ্যাক্ট তারা পচেই মরছেন আর কি, তাদের যে ধরনের পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে। তো এই বিষয়টা নিয়েও কিন্তু আমার মনে হয় যে কাঙ্ক্ষিত মানে প্রতিবাদ বা প্রতিরোধ এই জিনিসটা হচ্ছে না, মানে বাংলাদেশের মানে সংবাদ মাধ্যম থেকে। এমনকি সাংবাদিকদের বাংলাদেশের নাগরিক সমাজেরও নীরবতা
আমার মনে হয় যে রাজনৈতিক শূন্যতা বা রাজনৈতিক বিপর্যয় যেটা হয়েছে সেটাকে আরো বেশি বিপন্ন করে তুলছে এই নাগরিক সমাজের আহ, নীরবতা। আপনি কি মনে করেন? আপনি যেহেতু নাগরিক সমাজের একজন অংশ, আপনার কি মনে হয়? আমি আপনার যে কমেন্টের বিষয়ে হুম। আমি সম্পূর্ণ একমত সেটির সঙ্গে। নাগরিক সমাজ ক্ষয়ে যাচ্ছে, নাগরিক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই। আজকে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে, বাংলাদেশের সংবিধানের কথা বলতে গিয়ে কিছু মানুষ আক্রান্ত হলো, মবের শিকার হলো, অ্যারেস্ট হলো, কারাগারে এখনো অনেকে রয়েছেন। আমরা প্রায় 18 জন অ্যারেস্ট হয়েছে, প্রথমে 16 জন, তার হুম। পরবর্তীতে আরো 2 জন সাবেক 2 সচিব আবু আলম শহীদ খান এবং শফিকুল ইসলাম ভুইয়া। হুম। তো আমরা মাত্র 2 জন জামিনে ছাড়া পেয়েছি। আমি মুক্তি হুম। বলবো না, যে জামিনে মুক্তি পেয়েছি সেটি হুম। নয়, জামিনে আপাতত ছাড়া পেয়েছি। ঠিক। তো আহ এই এই জায়গাগুলোতে আপনি নাগরিক সমাজের কথা বলছিলেন, আহ তারা কিন্তু চুপ। যে এক্সাম্পলটা আমি দিতে চাচ্ছিলাম, যে মানুষগুলো বুদ্ধিবৃত্তিক চর্চার দাবিদার যারা, বা আমরা হুম। সরাসরি বুদ্ধিজীবী বলি অথবা সিনিয়র সাংবাদিক, হুম। এই মানুষগুলো যখন আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন, হুম। তাদের কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম। তাহলে আপনি অন্য কোন রাজনৈতিক শক্তির সকল বুদ্ধিজীবীদের কথা কিভাবে উল্লেখ করবেন? সেই হুম। মানুষগুলো কোথায়, যারা সব সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে হাত কচলে কথা বলেছেন, মাথা নত করে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন? সেই মানুষগুলো কোথায়? আমি সেই ঠিক। মানুষগুলোর কাছ থেকেই তো এই ঘটনার, মঞ্চ 71 এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদটা আশা করছিলাম। হুম। আমি তো তাদের দেখিনি। এখানে অন্য কোনো রাজনৈতিক শক্তির বা অন্য কোনো রাজনৈতিক শক্তির মতাদর্শে বিশ্বাসী বা অনুসারী বুদ্ধিজীবী শ্রেণীর কাছ থেকে আমি কি আশা করব? এবং সাংবাদিক সংগঠনগুলো, এটা আমি হুম। আরেকটু বলি, একটু এলাবোরেটলি হুম। 1 মিনিটে। সেটা হচ্ছে যে এটি একদিনের আহ, ফল নয়। যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী পন্থী যে সাংবাদিক সংগঠনগুলো ছিল, যে সে হুম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউ, যে 2 ভাগে বিভক্ত, হুম। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বা দেশের বিভিন্ন স্থানে প্রেস ক্লাব বলি বা হুম। সাংবাদিক ইউনিয়ন গুলো বলি, মানে দ্বিধা বিভক্ত ছিল, 2 ধারায় বিভক্ত ছিল, আওয়ামী হুম। পন্থী, বিএনপি পন্থী। তখন যেমন বিএনপি পন্থী সাংবাদিকরা চুপ ছিলেন, হুম। তারা খুব মিউ মিউ করে কথা বলছিলেন বা কখনো নীরব থাকতেন। আবার যে কোনো সাংবাদিকদের উপরে নির্যাতনের প্রতিবাদে আবার আহ আওয়ামী লীগ পন্থী সাংবাদিকরা মাঝে মাঝে আহ নীরবতা পালন করতেন, যার যার স্বার্থ সিদ্ধির জায়গা থেকে। সেম জিনিসগুলো এখন আবার দেখা যাচ্ছে। আমি সেটাই বললাম যে প্রাতিষ্ঠানিকভাবে কোনো সাংবাদিক সংগঠন এই ঘটনায় আমাকে উদ্দেশ্য করে হুম। কোনো কথা না বললেও, ইন্ডিভিজুয়ালি তো কথা হয়েছে। হুম। এটি তো আরো একটু আহ, দাবিগুলো বা প্রতিবাদগুলো তীব্র হতো যদি প্রাতিষ্ঠানিকভাবে করা হতো। সো এখন রাজত্ব করছে, যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী পন্থী হুম। সাংবাদিকরা রাজত্ব করেছেন, এখন আবার বিএনপি জামাত পন্থী সাংবাদিকরা রাজত্ব করছেন। হুম। সো হুম। হুম। তারা এখন মনে করছেন, হয়তো মনে করছেন যে এখন কিছু বললে এটা সরকারের বিরুদ্ধে যাবে। তার কারণ আওয়ামী লীগের সময় যেমন সাংবাদিকদের মধ্যে একটি অংশ চরম দালালিতে মেতে উঠেছিল, হুম। ঠিক একই চিত্র, বরঞ্চ তার চেয়ে আরো ভয়ঙ্কর আকারে দালালি গুলো চলছে। আমি এবার একটুখানি ব্যক্তিগত বিষয়ে আসছি। আপনি অনেকগুলি প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং কিছু কিছু জায়গায় খুব স্বল্পকালীন সময়ের মধ্যে আপনাকে বেরিয়ে আসতে হয়েছে। আমি যেটা আমার মানে এটা থেকে আমার একটা কৌতূহলবশত আমি খোঁজ খবর করছিলাম যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি কেন এতগুলি প্রতিষ্ঠানে থাকতে পারলেন না। তো সেখানেও আমি দেখছিলাম যে সম্ভবত আপনার সঙ্গে কতগুলি সংঘাত বিরোধ হচ্ছিল, যে এবং আপনি আপোষ করেননি, আপনি এবং ফাইনালি আপনি ইউটিউব চ্যানেল করেছেন। আমি যেটা আপনাকে জানতে চাই যে এই রকম একটা প্রতিকূল পরিবেশ যেখানে, এবং যেখানে আপোষটাই একটা মানে স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে, সেখানে আপনি এই সাহসটা কিভাবে পেলেন? এবং আপনাকে এই ব্যাপারে আপনার এই ধরনের যে কোনো কাজের ক্ষেত্রে একটা প্রেরণা প্রয়োজন হয়। আপনার প্রেরণাদাতা কে? কার প্রেরণায়, কার সাহসে আপনি এইভাবে এগোতে পারছেন? মানে আপনি এই মুহূর্তে আমি দেখলাম যে আওয়ামী লীগের সরকারেরও আপনি তীব্র সমালোচনা করলেন। মানে আপনি স্পষ্টই বললেন যে সাংবাদিকরা দুটো ভাগে বিভাজিত হওয়া। তো আমি এইটা আপনাকে কাছে জানতে চাই যে এইটা আপনি কিভাবে পারছেন? এটা হয়তো রক্তের সঙ্গে মিশে আছে। স্পেসিফিক কোনো আইডল আমি আপনার সামনে হাজির করব এই মুহূর্তে হুম। সেরকম কিছু নেই।
হ্যাঁ, হুম হুম আমাদের সময় নয়, আমাদের পূর্বসূরি যারা ছিলেন। হুম আমি সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, যিনি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা, হুম হুম কিংবা আমি চারণ সাংবাদিক মোনাজেদ উদ্দিনকে স্মরণ করতে পারি। হুম এরকম আরো অনেকে ছিলেন। সাংবাদিক নির্মল সেনের কথা আমি বলতে পারি, হুম যারা আপোষ করেননি কখনো কোনো কিছুর সঙ্গে। হুম অতএব এরাই আমার আদর্শ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুধু একটি কথাই বিশ্বাস করি, সেই বিশ্বাসের জায়গা থেকে যে সাংবাদিকতা এসেছি, যে সাংবাদিকতা করতে গেলে অন্তত আগে একটা তীব্র দৃঢ় কমিটমেন্টের জায়গাটি রাখতে হবে সমাজের প্রতি, হুম গণমানুষের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি। এটি না থাকলে সাংবাদিকতা করা সম্ভব না। এবং যদি শুধুমাত্র আর্নিং এর জন্য সাংবাদিকতা করতে হয়, সেই সাংবাদিকতা কোনো সাংবাদিকতা নয়, সেটি শুধুমাত্র কেরানিগিরি করা, চাকরি করা। আর যদি সেটাই করতে হয়, তার জন্য আরো অনেক অপশন আছে, চাকরির নানান ধরনের ক্ষেত্র আছে, সেখানে মানুষ যেতে পারে। কিন্তু হুম আমি কেন সাংবাদিক হব, হুম আমি কেন রাজনীতি করব, সেই প্রশ্নটা তো বেসিক জায়গায় থেকে হুম করতে হবে। হুম তো আমার আমার সাংবাদিকতায় আসার পেছনে এই এই মন্ত্রটাই আমি নিজে সবসময় জপে যাওয়ার চেষ্টা করি, যে আমার কমিটমেন্টটা কার প্রতি। অতএব আমার কাছে, আমিও নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দলের হুম মতাদর্শে বিশ্বাসী, হুম নিশ্চয়ই আমি এটি অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, এটা তো কিন্তু আমার কাছে এটা খুব স্পষ্ট যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের, আপনি কোনো রাজনৈতিক দলের হয়তো নন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানে অসাম্প্রদায়িক শক্তির পক্ষে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শটি চালিত। সেটা আপনার কন্টেন্ট দেখে আমি অন্তত দর্শক হিসেবে বুঝতে পারি। মানে আমি জানি না এটা আমি কিছু ভুল বললাম কিনা, আমার পর্যবেক্ষণটাতে একেবারে ভুল না, পরিষ্কার। একেবারেই ভুল না, মানে আপনি চূড়ান্তই রাজনৈতিক বলেছেন। দর্শন তো নট নেসেসারি কোনো একটা দলের দর্শনের সঙ্গে মানে মিলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমি এটুকু আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, হুম আমি আহ, আদালত প্রাঙ্গণে আমাকে যেভাবে পুলিশ তুললো, হুম বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে, হেলমেট হুম পরিয়ে, মনে হচ্ছে যে আমি দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় সন্ত্রাসী। হুম তো যাই হোক, সেখানে আমি কথা বলার চেষ্টা করছিলাম, সাংবাদিকরা আমার ইন্টারভিউ করার চেষ্টা করছিলেন, বা আমার প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলেন। তো হুম সেখানে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তবে যতটুকু আমি বলেছি সেটি আমি আপনার সামনে তার পুনরাবৃত্তি করতে চাই। যে প্রসঙ্গটি আপনি এনেছেন, মুক্তিযুদ্ধের বিষয়টি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হুম কোন ধরনের আপোষ নয়। এবং সেখানে যে কথাটি আমি বলেছিলাম, সেটি দা ওয়ালকে বলতে চাই। মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে যেতে হয়, আমি হাসি মুখে ফাঁসির মঞ্চে যাব। হুম আর সবকিছুর সঙ্গে আপোষ হতে পারে, আর সবকিছুর ক্ষেত্রে যে কোনো রক্তচক্ষু আমাকে কাঁপিয়ে তুলতে পারে, আমার মধ্যে আমার অনুভূতি গুলোকে ভোতা করে দিতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোন ধরনের বিন্দুমাত্র কোনো আপোষ নয়। এটুকু আমি আপনার প্রতিষ্ঠান, আপনার ওয়ালকে আমি দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই। আমি একটা বলি যে সাংবাদিকের জীবনে ঝুঁকি থাকে, সব সাংবাদিক তাই বলে যে ঝুঁকি নেন তা নন। কিন্তু আপনি যেহেতু একজন সাংসারিক মানুষ, আপনার স্ত্রী কন্যা আছে, আমি দেখছিলাম একটা আবেগ ঘন ছবিও আমি দেখেছি, মানে আমারও চোখে জল আসছিল তখন, যে আপনি যখন এই যে মেয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো জেলের বাইরে। তো আহ, তাদেরও তো একটা কন্ট্রিবিউশন আপনার এই যে এগিয়ে যাওয়া, কারণ আপনি আপনার সাংবাদিকতার মধ্য দিয়ে তো তাদের জীবনেও খানিকটা ঝুঁকি চলে এসছে। আমি একটা সাক্ষাৎকারে শুনছিলাম যে আপনি জেলে ছিলেন কিন্তু বাইরের লড়াইটা তাদেরকে লড়াই করতে হচ্ছিল। তো তাদের কাছ থেকে আপনি ঠিক কিভাবে ইন্সপিরেশন পাচ্ছেন? নিঃসন্দেহে এটুকু আমি বলতে চাই যে আহ, আমার কনজুগাল লাইফ শুরুর পর থেকে, হুম আগে তো সাংবাদিকতা করছি নিজের মতো করে, আমার এই পর্যন্ত পথে চলায় বরঞ্চ শক্তিটা আরো তারা আমাকে তীব্র করে তুলেছে আমার মধ্যে। কেমন তীব্র করে তুলেছে? নানান ধরনের হুমকি নানান পর্যায় থেকে তো এসেছে, শুধু যে রাজনৈতিক হুমকি এসেছে তা নয়। আহ আমি কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়েও হুম নানান ধরনের হুমকি আমার উপরে এসেছে। আমাকে কিডন্যাপও করেছিল, একটি প্রতিষ্ঠানের পক্ষ হুম থেকে কিডন্যাপ করা হয়েছিল আমাকে। তো এত কিছু পরেও আমাকে কিন্তু আমার ফ্যামিলি, আমার স্ত্রী বা সন্তান তো এখন একটু একটু বোঝে, হুম তারা কখনোই কোনো কিছুতে আপত্তি জানায়নি। তারা আমার কাজের স্বাধীনতা দিয়েছে, বরং আমার কাজকে আরো সুন্দর করার জন্য যা যার সাপোর্টিং এর প্রয়োজন হয়, তারা সেগুলো দিয়েছে। তারা উৎসাহ বলতে, উৎসাহ তো বলে কয়ে দেওয়ার কিছু নেই,
হুম তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে সহযোগিতা, এগুলোই আমার উৎসাহকে বাড়িয়ে দেয়। এবং এই যে আহ আহ, দীর্ঘ 2.5 মাসের বেশি, অলমোস্ট 3 মাস হুম আমাকে কারাগারে থাকতে হলো। আলটিমেটলি পরিবারকেই পে করতে হয়, পরিবারের হুম সদস্যরাই যা করার তারাই করে। তারা সবকিছু করার পরেও হুম তারা কিন্তু আমাকে বলেনি যে না, সাংবাদিকতা আর করো না, অথবা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপোষ করো, কিংবা হুম সৎ সাংবাদিকতা আর করা যাবে না, এই ধরনের কোনো কথা তারা উচ্চারণ করেনি। অতএব এই মুহূর্তে তারাই আমার শক্তি। আপনি একটা কথা বলেছেন যে সব বাংলাদেশির উচিত মানে অ্যাটলিস্ট পুরুষ মানুষদের যে একবার করে কারাগারে কাটিয়ে আসা, মানে আপনি এটা ঠিক কি বলতে চান? মানে এটা খুব মানে খুবই মানে একটা খুব মানে কৌতূহল জাগানো কথা। নিশ্চয়ই আপনি কিছু শিক্ষণীয় কিছু মানুষের জন্য বোধহয় কারাগারে আপনি দেখে এসেছেন, সেটা অন্ধকারময় বলেই হয়তো আমার মনে হয়। আপনি ঠিক কি বলতে চেয়েছেন? ইনফ্যাক্ট সব দেশের কারাগার গুলোই বোধহয় এরকম, আমি জানি হুম না, হুম অন্য হুম দেশের হুম কারাগারে হুম। তো আর যাইনি। ঠিক তো ঠিক ঠিক। বাংলাদেশের যে কারাগার, বা আমি কারাগার মানে শব্দটাই বলি, আমার কাছে মনে হচ্ছে একটা ভিন্ন জগৎ, হুম পুরোপুরি একটা ভিন্ন জগৎ। সেখানে বাইরের কোনো খবরাখবর নেই, স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ তো ভেরি রেয়ার। হুম অন্তত সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হুম হুম বা বন্দী রয়েছেন, তারা 15 দিনে একবার কথা বলতে দেখা করতে পারেন। তো এই যে ভিতরে যে মানসিক যন্ত্রণা, হুম রাষ্ট্রীয় যে নির্যাতন, হুম রাষ্ট্রীয় নির্যাতন মানে সবার কাছ থেকে বঞ্চিত রাখা, হুম এটাই তো নির্যাতন। হুম এবং একই সঙ্গে সেখানকার যে পরিবেশ, হুম সেই পরিবেশের মধ্যে আবার যে নানান ধরনের মানুষের হুম সহ অবস্থান, তাদের যে এক একটা লাইফ স্টোরি, আহ কেউ ভয়ঙ্কর ঘাতক, কেউ বা নিরাপরাধ, একেবারেই নিরাপরাধ নির্দোষ, তারাও বছরের পর বছর জেল খাটছে। এই যে সন্ত্রাস বিরোধী আইনে এখন যাদেরকে আটক করা হচ্ছে, হুম তারা কি সবাই রাজনীতির সঙ্গে যুক্ত? তারা হুম কি সবাই অপরাধী? নিশ্চয় না, নিশ্চয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর প্রায় অর্ধেকই হুম একেবারে নিরীহ নিরপরাধ মানুষ। হুম পুলিশের টার্গেট থাকে প্রতিদিন এত মানুষকে অ্যারেস্ট করার, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে অ্যারেস্ট করার। যখন তারা ওই ধরনের প্রকৃত অপরাধীকে ধরতে পারছে না, রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে যাচ্ছে। হুম হুম তো এই যে যে বিশাল যে অভিজ্ঞতার একটা হুম সম্ভার, হুম হুম এবং আহ সেখানকার যে পরিবেশগুলো, হুম যেভাবে থাকতে হচ্ছে, হুম যেভাবে আহ যে পরিবেশে ঘুম ভাঙা, ঘুম ভাঙা থেকে শুরু করে রাত অবধি আহ প্রতিটা দিন কাটানো, আবার ঘুমোতে যাওয়া, একেবারে ডিফারেন্ট একটি লাইফ। হুম এখান থেকে অভিজ্ঞতার অনেক অনেক কিছু আছে, এবং জীবন তো বৈচিত্র্যময়, তাই না? এই হুম জন্যই হয়তো আমি কোন একটা ইন্টারভিউতে বলেছি যে অন্তত প্রতিটা পুরুষেরই একবার করে যাওয়া উচিত জেলে, দেখে আসা উচিত। আমার কাছে মনে হয় যে কারাগারগুলো আহ পৃথিবী নামক গ্রহ থেকে একেবারে বিচ্ছিন্ন, এক হুম আলাদা একটি গ্রহ, আলাদা আলাদা সেই জায়গা জগৎ থেকে আর আমি কি, বলছি। আলাদা জগৎ। আমি Right. শেষ প্রশ্ন তো ওখানে আপনাকে আছে। করব, শেষ প্রশ্ন আপনাকে করব যে আপনি কারাভোগ করলেন এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে কথা বলার জন্য। তো বাংলাদেশের সংবাদ মাধ্যমকে নিয়ে এখন নানান ধরনের অভিযোগ অনুযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে তাই নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু যেটা মানে জনমানুষের যে অভিজ্ঞতাগুলো আছে যে প্রকৃত সত্যকে তুলে ধরা বা সরকারের মানে নিপীড়ন, নির্যাতন, অনাচারের বিরুদ্ধে সরব হওয়া, এই জায়গাতে সংবাদ মাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে না। আপনি যেহেতু মানে উল্টো স্রোতে ভেসে কারাগার পর্যন্ত আপনাকে যেতে হলো, জেল 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 জীবন কাটাতে হলো, আপনি যদি খুব সংক্ষেপে কোনো বার্তা আপনি মনে করেন যে যেটা দেশের কল্যাণে সংবাদ মাধ্যমের ভাবা উচিত, যদি এটা বলেন কোনো কিছু। ভাবা তো অবশ্যই উচিত। দেখুন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে হাতে গোনা 2-4টি ছাড়া হুম সব সোকল গণমাধ্যম বা সংবাদ মাধ্যম কিন্তু আহ ব্যবসায়ী গোষ্ঠীর হাতে। হুম এবং এই ব্যবসায়ী গোষ্ঠীর যারা কর্ণধার, হুম তারা তো দিন শেষে তার ব্যবসাটি দেখে, তার লাভটি দেখে। হুম কোন কোন গণমাধ্যম তার অন্যান্য কালো টাকার ব্যবসাকে হুম আড়াল করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে। হুম কোন কোন গণমাধ্যমের কর্ণধাররা তাদের খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বিস্তারের জন্য তাদের গণমাধ্যমকে ব্যবহার করছে। আমি হুম কিন্তু বলছি না সবগুলো, হুম কিছু কি মানে হাতে গোনা কয়েকটি গণমাধ্যম ছাড়া অলমোস্ট সবই এরকম। এবং এই ধারা যে এই সরকার সময় চলছে তা না। হুম
বিগত বিএনপি জামাত সরকারের সময় হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, এ ধারা চলছে, এগুলো প্রকাট আকার ধারণ করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটি সেটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। আমি আওয়ামী লীগ আমলে দেখেছি যে নির্দেশনাটি গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের কোনো উচ্চ পর্যায় থেকে যে নির্দেশনাটি কোনো গণমাধ্যমে যায়নি, তার আগেই গণমাধ্যম গুলো তারা ওই নিউজটি হাইড করে যাচ্ছে, কিল করে যাচ্ছে, সরকারকে যেখানে কোনো নির্দেশনা দেয়নি। তো এখন সেটি আরো প্রকট আকার ধারণ করেছে। মানে আপনি বলছেন যে উপযাজক হয়ে সরকারকে সংবাদ মাধ্যম সুরক্ষা দিচ্ছে, যে বা সরকার যা চায় না তার বাইরেও তারা একটা বিশেষ দায়িত্ব পালন করে বোঝানোর চেষ্টা করছে যে সরকারকে, যে আমি তোমাদেরই লোক। একেবারেই ঠিক, একেবারেই তাই। এবং এখান থেকে পতনটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সাংবাদিকতার জায়গায় যদি এখন বলেন কি অবস্থা পালন করছে, আমি মনে করি না যে এটি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ আছে। আওয়ামী লীগ সরকারের সময় যে সেলফ সেন্সরশিপের জায়গা ছিল, আওয়ামী লীগের অনেক ধরনের রক্তচক্ষু দেখতে হয়েছে গণমাধ্যমগুলোকে, সাংবাদিকদেরকে। এগুলো প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক, সত্য কথা। আপনি আমার কথা বলছেন, আমি তো আওয়ামী লীগের শেষ 10 বছর কোথাও স্থায়ীভাবে কাজ করতে পারিনি। গোয়েন্দা সংস্থাগুলোর চাপ ছিল, সরকারের দল হিসেবে আওয়ামী লীগের নানান ধরনের চাপ ছিল, তো আমি কাজ করতে পারিনি। এবং ঠিক একইভাবে 5 আগস্টের পরে আমি একটি বেসরকারি টেলিভিশনে নিউজের দায়িত্ব নিয়ে প্রবেশ করলাম, দায়িত্ব গ্রহণ করলাম। সেখানেও কিন্তু আমি কয়েক মাসের বেশি টিকে থাকতে পারিনি। জঙ্গি গোষ্ঠী বা জঙ্গিবাদকে যারা উৎসাহিত করছে বাংলাদেশে, বিদেশ থেকে নানান ধরনের ওহী নাজিল হচ্ছে, নানান ধরনের চরমপন্থাকে উৎসাহিত করা হচ্ছে, মবকে উৎসাহিত করা হচ্ছে, সেই মানুষগুলো হুমকি দিয়েছিল আমার সেই চাকরি স্থল, সেই টেলিভিশনের কর্ণধারকে বা ওই প্রতিষ্ঠানকে, যে আমাকে যদি বিতাড়িত না করা হয় তাহলে তারা দেখে নেবে প্রতিষ্ঠানকে, বা আমার ইউটিউব চ্যানেল বন্ধ করার কথা বলা হচ্ছিল। সো আমি তখন প্রতিষ্ঠানের কথা চিন্তা করে আমি রিজাইন দিতে বাধ্য হয়েছি, যেহেতু আমাকে শর্ত দেওয়া হয়েছিল যে ওটা বন্ধ করতে হবে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো আমি সেটা চাইনি, মানে আমার মানচিত্র চ্যানেলটা বন্ধ করতে হবে। আমি বলেছি ওকে ফাইন, আমি কুইট করছি এখান থেকে, বাট মানচিত্র চলবে, মানচিত্র চলবে। অতএব জায়গাগুলো খুবই ক্ষীণ হয়ে আসছে, কথা বলার জায়গাগুলো। এবং স্বাধীন সাংবাদিকতা বলতে যা বোঝায়, আমি তো বললাম আপনাকে, আওয়ামী লীগের সময় একটি শ্রেণী যে দালালিপনায় মেতে উঠেছিল সাংবাদিকদের মধ্যে, ঠিক রিভার্স, তার চেয়েও বেশি এখন অন্য আরেকটি গোষ্ঠী এই সরকারের দালালিতে মেতে উঠেছে। অতএব সামনে আমাদের কোনো আলোর কিছু আমি অন্তত দেখতে পাচ্ছি না। এদিক থেকে আপনি হতাশবাদী বলতে পারেন আমাকে, বাট যদি বাস্তবতা আমি সেটাই বলছি। তবে আলো আসবেই, আলো আসতেই হয়। ঠিক। মঞ্জুরুল আলম পান্না, আপনাকে অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আপনার কণ্ঠ, আপনার কলম আরো চাবুক হয়ে উঠুক, কড়া চাবুক হয়ে উঠুক, এই শুভ কামনা জানিয়ে আমরা শেষ করছি। বাংলাদেশের মঙ্গল হোক, আপনি ভালো থাকুন। নমস্কার। অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা আপনাদের প্রতিও।